হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। গাইস, আমরা তো সবাই মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য প্রতিনিয়ত অনেক চেষ্টাই করি। রাস্তাঘাটে চলার সময় অনেক সাবধানতা অবলম্বন করি, কিন্তু তবুও অনেক দুর্ঘটনায় আমরা অনেক ভয়াবহভাবে মারা যাই। মানে যেখানে লুকিয়ে থাকি না কেন, একদিন মৃত্যু আমাদের সামনে এসে হাজির হবেই। তো আজকে আমরা এই গল্পে দেখতে পারবো কয়েকটি পরিবারের উপর মৃত্যুর অভিশাপ লাগে, আর যার ফলে তারা সবাই অনেক ভয়ানকভাবে মারা যেতে থাকে। এই গল্পে একটি মহিলা জীবন বাঁচানোর জন্য একটি ঘরের মধ্যে 40 বছর নিজেকে বন্দী করে রাখে, কিন্তু তবুও মহিলাটি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে না। মানে সহজ ভাষায় বলতে গেলে এই গল্পে কোনো ভূত জম্বি মানুষকে মারবে না, স্বয়ং মৃত্যু নিজেই মানুষকে প্ল্যান করে মারবে। আর এই মুভির স্টোরি এতটাই হিট এবং রোমাঞ্চকর, যার কারণে পুরো ওয়ার্ল্ডে এই সিরিজটি জনপ্রিয়। তো যাই হোক, আর কোনো কথা বলবো না, তোমরা আগে পুরো ভিডিওটা দেখো, আশা করি খুব এনজয় করবে। এবং পুরো ভিডিওটি দেখার শেষে তোমরা মুভিটি 10-এ কত দিতে চাও কমেন্টে বলবে। তো চলো আর কথা না বাড়িয়ে ঘুরে আসি একটি ভয়ানক মৃত্যুর গল্প থেকে। গল্পের শুরুতে আমাদেরকে 1969 সালের টাইমলাইন দেখানো হয়, যেখানে আমরা আইরিস এবং তার বয়ফ্রেন্ড পলকে দেখতে পাই। পল আইরিসকে চোখ বেঁধে একটি সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল। সে তাকে একটি জায়গায় নিয়ে দাঁড় করায় এবং তার চোখের বাঁধন খুলে দেয়। আইরিস তো একদম অবাক হয়ে যায়, কারণ পল তাকে নিয়ে এসেছে স্কাই ভিউ রেস্টুরেন্টে, যা এখনো পর্যন্ত সবচেয়ে লম্বা 494 ফুট উঁচু রেস্টুরেন্ট, মানে অনেকটাই বুর্জ খলিফার মতো আর কি। আর যার আজকে উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছিল। কিন্তু আইরিস একটু নার্ভাস ছিল, কারণ রেস্টুরেন্টটা অনেক বেশি উঁচু ছিল। আর অন্যদিকে একটি বাচ্চাকে পানির ফোয়ার ফাউন্টেনের মধ্যে কয়েন ফেলতে দেখা যায়, যা দেখে তখন একজন গার্ড তাকে বাধা দিয়ে বলে এটা করা উচিত নয়, কারণ এটির জন্য যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। বাচ্চাটি এই কথা শুনে চলে যায়, কিন্তু দুর্ঘটনা কি জিনিস আসলে এটা আমরা একটু পরেই জানতে পারবো। আইরিস এবং পল লিফটে উঠে, আর এই লিফটটি অনেক বড় একটি লিফট ছিল, যেটা কিনা 900 টন ওজন সহ্য করতে পারে। আর আমরা দেখতে পাই হোটেলের স্টাফরা খুবই খুশি ছিল। আর এইদিকে লিফটম্যান সবাইকে উৎসাহের সাথে বলতে থাকে যে এই রেস্টুরেন্টটি নির্ধারিত সময়ের 5 মাস আগেই তৈরি হয়ে গিয়েছিল। এই কথা শুনে আইরিস আরো চিন্তায় পড়ে যায়। সবাই উপরে গিয়ে আনন্দ করছিল, আর তখনই আমরা দেখি সেই বেয়াদব বাচ্চাটিও উপরে স্কাই ভিউতে চলে যায়। ওখানে আইরিসের একটু ভয় লাগতে শুরু করে। তার মনে হচ্ছে যেন তার মৃত্যু তাকে পূর্বাভাস দিচ্ছে, যদিও সরাসরি নয়, কিন্তু সে কিছু একটা অনুভব করছে। আর তার মনে হচ্ছিল যে এখানে সবকিছু থামিয়ে বাড়ি ফিরে চলে যায়। তার চারপাশে সবকিছুই অদ্ভুত লাগছিল। পল রিসেপশনিস্টকে তাদের রিজার্ভ টেবিলের কথা বলে, কিন্তু রিসেপশনিস্ট তাকে বলে যে তাদের রিজার্ভেশন হয়নি। পল খুবই মন খারাপ করে আইরিসের কাছে যায় এবং দুজন কথা বলতে থাকে। আইরিসের তখন একটু বমি ভাব হচ্ছিল, তাই সে ওয়াশরুমে চলে যায়। আর অন্যদিকে আমরা দেখি নাচ গান চলছে, ড্রিঙ্ক হচ্ছে, মিউজিক বাজছে, কিন্তু হঠাৎ করে একটি লোক বার শ্যাম্পেনের বোতলের ঢাকনা প্রচন্ড চাপে খুলতে গিয়ে উপরের জাল ল্যাম্পে আঘাত করে এবং তার একটি ধারালো টুকরো নিচে পড়ে যায়। স্কাই ভিউ রেস্টুরেন্টের ফ্লোরের মাঝখানে একটি গ্লাসের সেকশন ছিল, জার ল্যাম্পের গ্লাসের টুকরোটি সেখানে আঘাত করে, যার ফলে সেখানে একটি ক্র্যাক পড়ে যায়। আর তারপর আমরা নিচের বিল্ডিং এর জয়েন্ট গুলো দেখতে পাই, কারণ ওজন অনেক বেশি ছিল, যা নড়াচড়া করতেছে। আর এখানে এটাই প্রমাণ করে যে 5 মাস আগে বানিয়ে কোনো লাভই হয়নি। যদি তারা আরো কিছু সময় নিত, তাহলে এটি আরো শক্তিশালী হতে পারত। তো যাই হোক, তারপর আমরা দেখি ওই রেস্টুরেন্টের ভেতরে পারফর্ম করা সিঙ্গারটি আইরিসকে দেখে জিজ্ঞেস করে, তোমাকে দেখে প্রেগনেন্ট মনে হচ্ছে। তখন ওই মহিলাটি আরো বলে যে তোমার কতদিন চলতেছে? আইরিস বলে হয়তো 2 মাস, কিন্তু সে এই কথা এখনো পলকে বলেনি। সে ভয় পাচ্ছিল যদি পল এটা শুনে রেগে যায়। আর এখানে রেগে যাওয়ার কারণ হচ্ছে মানে এখনো পল এবং আইরিসের কোনো বিয়ে হয়নি। তো এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই জন্যই আইরিসের বমি ভাব হচ্ছিল। তবে যাই হোক, সেই মহিলা তাকে আশীর্বাদ করে দেয় এবং তার ছেলের সাথে সময় কাটাতে থাকে। আইরিস আবার পলের কাছে ফিরে আসে। কিছু সময় পর পল তাকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায় এবং বিয়ের জন্য প্রপোজ করে ফেলে। আইরিস খুব খুশি হয়। আর এখানে আইরিস পলকে তার প্রেগন্যান্সির কথা বলে দেয়, কিন্তু সে যা ভেবেছিল যে পল রেগে যাবে, তা একদমই হয়নি। বরং পল খুবই খুশি হয় এবং তাকে একটি রিং পরিয়ে দেয়, যা একটু টাইট ছিল, কিন্তু আইরিস খুশি হয়ে বলে এটা ঠিক আছে। তো এরপর আমরা আবার সেই বাচ্চাটিকে দেখি যে নিচে কয়েন ফেলছিল। একজন গার্ড তাকে বাধা দিয়ে বলে এমনটা করো না, কারণ এতে কেউ মারা যেতে পারে। এত উঁচু থেকে যদি একটি কয়েনও পড়ে, তাহলে তা বুলেটের মতো প্রভাব ফেলবে। কিন্তু বাচ্চাটি তার কথা শুনেই না, সে কয়েন ফেলতেই থাকে। এভাবে একটি কয়েন
বাতাসের চাপে ভেন্টে ঢুকে যায় এবং একটি ফ্যানে আটকে যায়। এখানে মনে রাখবেন এই কয়েনগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটু পরে আমরা দেখতে পারবো যে এই কয়েনের মাধ্যমে কি হতে চলেছে। তো এরপর আমরা দেখি আইরিস এবং পল সহ সবাই নাচছে আর ফ্লোরের ক্র্যাকটি ধীরে ধীরে বড় হচ্ছে। আর তখনই আমরা সেই কয়েনটিকে আবার দেখি ফ্যান থেকে বের হয়ে একটি পাইপে আটকে যায় এবং দূরে ছিটকে পড়ে, যাতে করে একটি গ্যাসের বোতল লিক হয়ে যায়। আর এইদিকে আমরা দেখি আইরিস এবং পল তারা দুইজন ডান্স করতেছে, কিন্তু তাদের কোনো ধারণাই নেই কি হতে চলেছে। হঠাৎ আইরিসের মনে হয় যেন কিছু একটা ঘটতে চলেছে, তাই আইরিস সেই গ্লাস সেকশন থেকে সরে যায়। আর তার সরে যাওয়ার সাথে সাথেই গ্লাস সিলিং ভেঙে একসাথে অনেক মানুষ 494 ফুট উঁচু থেকে নিচে পড়তে শুরু করে। আইরিস পলকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু সেও নিচে পড়ে মারা যায়। কাঁচ ভাঙার সাথে সাথে আইরিসের স্বপ্ন ভেঙে গেল, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। আর আমরা দেখি বিল্ডিং এর জয়েন্ট গুলো ভেঙে যায়, চারদিকে বিশৃঙ্খলা তৈরি হয়। আর তখনই একজন মহিলার গায়ে আগুন লেগে যায়, আর তাই সে জীবন বাঁচানোর জন্য দৌড়াচ্ছিল। আর সে দৌড়াতে দৌড়াতে সেই জায়গায় চলে যায় যেখানে গ্যাস লিক হচ্ছিল। ওই মহিলাটি গ্যাসের সংস্পর্শে আসলেই সেখানে ভয়ানকভাবে গ্যাসের বোতলটি ব্লাস্ট হয়ে যায় আর চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। আইরিস কোনো মতো করে নিজেকে বাঁচায়, আর সে ওই সিঙ্গারকে তার চোখের সামনে আগুনে পুড়ে মরতে দেখে। তবে মারা যাওয়ার আগে সে তার ছেলেকে একটি বক্সে রেখে বাঁচিয়ে দেয়। সব জায়গায় আগুন ছড়িয়ে পড়েছে, একটি গ্লাস সেকশন ভেঙে গেছে এবং বিল্ডিং এর জয়েন্ট থেকে ভেঙে গিয়ে বেঁকে পড়ে, আর অনেক মানুষ নিচে পড়ে যায়। কিছু মানুষ উইন্ডো গ্লাসে আটকে আছে। এদিকে সেই কয়েনটি চলে আসে তার কাজ করতে। কয়েনটি তখন জার ল্যাম্প থেকে নিচে পড়ে পিয়ানোর উপর পড়ে যায়। পিয়ানোটি পড়তেই যাচ্ছিল, আর এই কয়েনটি এসে তাকে আরো সাহায্য করে দেয়। পিয়ানোটি তখন গ্লাস উইন্ডোতে আঘাত করে, ফলে আটকে থাকা সব মানুষ গ্লাস থেকে নিচে পড়ে মারা যায়। কিছু মানুষ লিফট করে পালানোর চেষ্টা করে, কিন্তু লিফট এত ওজন সহ্য করতে না পেরে ভেঙে অনেক মানুষ পিষে মারা যায়। রিসেপশনিস্ট তখন যে লিফটে ঢুকতে চাইছিল, কিন্তু সময় মতো যেতে না পেরে সে অর্ধেক লিফটে আর অর্ধেক বাহিরে আটকে দুটুকরো হয়ে যায়। কিছু মানুষ সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করে, কিন্তু সিঁড়িও ভেঙে যায় এবং সবাই মারা যায়। আর শুধু সেই কয়েন ফেলার বাচ্চাটি বেঁচে ছিল, যে নিচে নেমে সে খুশি হচ্ছিল যে সে বেঁচে গেছে। কিন্তু তখনই পিয়ানোটি তার উপর পড়ে তাকে চিরতরে শান্ত করে দেয় এবং সেই কয়েনটি আবার ফাউন্টেনে ফিরে যায়। আর তখন আমরা শকিংলি দেখি যে শুধু আইরিসই একা বেঁচে ছিল। সেই সিঙ্গারের ছেলেটি তার কাছে আসে, যাকে সে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু তারা দুজনেই পা পিছলে গিয়ে জ্বলে পড়ে। আইরিসের আঙ্গুলে তখন পলের দেওয়ার রিংটির জন্য কিছু একটাতে আটকে যায়, আর তারা দুইজন সেই আঙ্গুলের জন্যই জ্বলেছিল। কিন্তু কিছুক্ষণ পর তার চামড়া ছিঁড়ে তারাও নিচে পড়ে মারা যায়। আর তখন এই দৃশ্যের পরিবর্তন হয়, আর আমরা বর্তমান সময়ে চলে আসি, যেখানে আমরা স্টেফানি নামে একটি মেয়েকে দেখি, যে আইরিস এবং সেই দুর্ঘটনার ভয়ানক স্বপ্ন দেখছিল, যে কারণে সে খুবই অস্বস্তিতে আছে। স্টেফানি তার বন্ধুর সাথে কথা বলে এবং জানায় যে আইরিস আসলে তার নানি, যাকে সে কখনো দেখেনি, কিন্তু তবুও সে তাকে স্বপ্নে বারবার দেখছে। সেই দুর্ঘটনা কি ছিল, কি ঘটেছিল, সে সবকিছু নিয়ে চিন্তা করতে থাকে। আর তার মনে অনেক প্রশ্ন ছিল, কিন্তু কোনো কিছুরই উত্তর ছিল না। সে বাড়ি যায় যেখানে তার বাবা এবং ভাই চার্লি ছিল। তার মা ডার্লিন তাকে 10 বছর বয়সে ছেড়ে চলে গিয়েছিল। স্টেফানি তার বাবাকে আইরিস সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু তিনি বেশি কিছু বলেন না। তাই সে তার ভাই চার্লির সাথে তার মামা হাওয়ার্ডের বাড়ি যায় এবং অন্যান্য কাজিনদের সাথে দেখা করে। সে তার মামাকে আইরিস এবং সেই দুর্ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করে। মামা বলেন আসলে কিছুই হয়নি, আইরিস পাগল হয়ে গিয়েছিল, যে নিজেকে এবং অন্য সবাইকে বন্দি করে রেখেছিল। তাই তার বাচ্চাদের তার কাছ থেকে আলাদা করে দেওয়া হয়েছিল, কিন্তু তবুও সে থামেনি। অদ্ভুত চিঠি, বিরক্তকর ছবি পাঠাতে থাকে। শেষে সবাই তার সাথে সম্পর্ক ছিন্ন করে। আমার মনে হয় সে এখনো বেঁচে আছে। আর তখনই স্টেফানির মামা তাকে আইরিস সম্পর্কে কথা বলতে মানা করে দেন, কিন্তু স্টেফানির অনেক প্রশ্ন ছিল। তাই সে চিঠির মধ্যে থেকে ঠিকানা নিয়ে আইরিসের সাথে দেখা করতে যায়। আইরিস শহর থেকে দূরে একা একটি বাংকারের মতো জায়গাতে থাকে আর ক্যামেরা দিয়ে দরজা চেক করে। স্টেফানি তাকে নিজের পরিচয় দেয় যে সে তার নাতনি। এতে আইরিস তাকে তার সমস্ত জিনিস বাহিরে রেখে ভেতরে আসতে বলে। স্টেফানি জানায় সে যেন ভয় না পায়, তার থেকে আইরিসের কোনো ক্ষতি হবে না। তখন আইরিস বলে, আমি তোমার থেকে ভয় পাচ্ছি না, আমার ভয়ের একটাই কারণ, আর সেটা হলো মৃত্যু। মৃত্যু যে কোনো সময় যে কোনো রূপে আসতে পারে। আর তখন স্টেফানিকে দেখে আইরিস অনেক খুশি হয়। সে সবার কথা স্টেফানিকে জিজ্ঞেস করে। এতে স্টেফানি জানায় তার মা ডার্লিন তাদের 10 বছর আগে ছেড়ে চলে গেছে। এতে আইরিস একটু কষ্ট পায়। তারা অনেক কথা বলে। সব শুনে আইরিস প্রকাশ করে যে স্টেফানির যে ভয়ানক স্বপ্ন আসছে তা আসলে সেই দিন আইরিসের প্রিমনিশন ছিল, অর্থাৎ আমরা শুরুতে যা দেখেছি তা বাস্তবে ঘটেনি, বরং ঘটতে চলেছিল, যেটা আইরিস আগে থেকে দেখে ফেলছিল। তাই সে সবাইকে বাঁচিয়ে দেয়, কিন্তু সে যে সবাইকে বাঁচিয়ে দিয়েছে এই বিষয়টা মৃত্যু পছন্দ করেনি। মৃত্যু খুবই নিষ্ঠুর, সে কখন কোথা থেকে কোন রূপে আসবে কেউ জানে না। আর এই দুর্ঘটনাগুলো এমনি এমনি হয় না, মৃত্যু ওই দুর্ঘটনাগুলোকে পরিকল্পনা করে করায়। মানে ডেট এখানে তার ক্লেম করা মানুষদের তার সাথে নিয়ে যাবে, তবে যে মৃত্যুর কাজে বাধা দেয় মৃত্যু তাকেও ছাড়ে না। আর এখানে মৃত্যু
মৃত্যুর মধ্যে সেখানে থাকা কোনো ব্যক্তিরই অস্তিত্ব থাকার কথা ছিল না, কিন্তু আইরিস সেদিন সবাইকে বাঁচিয়ে দেয়, যে কারণে আজ তাদের রক্তের সম্পর্কের অনেকেই এই পৃথিবীতে এসে গেছে, যাদের এই পৃথিবীতে আসার কোনো কথাই ছিল না, কারণ মৃত্যু সেদিন ওই মানুষদের মেরে ফেলতে চাইছিল, কিন্তু সেটা না হওয়ায় এখন মৃত্যু ওখানে উপস্থিত ওই মানুষদের এবং তাদের বংশধরের পিছনে লেগে আছে। মৃত্যু এখন একে একে সবাইকে শেষ করে দিবে, মানে মৃত্যু হচ্ছে এখানে মেইন ভিলেন আর কি। তবে যাই হোক, মৃত্যু আইরিসকেও টার্গেট করে, যে ইতিমধ্যে পলকে হারিয়েছে, কিন্তু আইরিস ডেথের প্ল্যান, তার পদ্ধতি সবকিছু বুঝে কোনোভাবে নিজেকে বাঁচিয়ে রেখেছে, যে কারণে তার ব্লাড লাইনের সবাই এখনো সুরক্ষিত আছে। সে মারা গেলেই মৃত্যু তার ব্লাড লাইনের পেছনে লেগে যাবে। আর ব্লাড লাইন হচ্ছে রক্তের সম্পর্ক, মানে যেমন ধর আমার দাদা আর আমার দাদার ছেলে আমার বাবা আর আমার বাবার ছেলে আমি, ঠিক সেম আর কি। তো যাই হোক, বছরের পর বছর গবেষণা করে আইরিস একটি বই লিখেছে যে ডেট কিভাবে মানুষকে মারে, আর এখানে ডেট বলতে মৃত্যুকে বোঝাচ্ছি। আইরিসের পুরো ব্লাড লাইন ডেট শেষ করতে চায়, কারণ সে ডেটকে ঠকিয়ে দিয়েছিল। ডেট আইরিসকে শুধু সেদিন বাঁচাতে চেয়েছিল, কারণ ডেট শুধু তাকে প্রিমনিশন দেখিয়েছিল, কিন্তু মানুষের স্বভাবই হলো যদি এমন কিছু দেখে তাহলে সবাইকে বাঁচানোর চেষ্টা করে। কারণ এখানে যদি তুমি জানো যে সামনে কিছু মানুষ মারা যাবে, তাহলে তো তুমি অবশ্যই বাঁচাবে, তাই না? আর তুমি যদি তাদেরকে বাঁচাও, এটাই হচ্ছে ডেথের কাছে অপরাধ, আর তার জন্য তোমাকে, তোমার পরিবারকে, সবাইকে মরতে হবে। আর আইরিস যেহেতু সবাইকে বাঁচিয়েছিল, তাই ডেট তার ব্লাড লাইনের পিছনে লেগে গেছে। স্টেফানি কিছু বুঝতে না পেরে বিরক্ত হয়ে চলে যেতে চায়, সেও মনে করে তার নানি হয়তো সত্যি পাগল হয়ে গিয়েছে। আইরিস তখন তাকে একটি বই দিতে চায় যাতে সে তার ব্লাড লাইনের মানুষদের বাঁচাতে পারে, কিন্তু স্টেফানি বাইরে চলে যায়। আইরিস জানতো বাইরে গেলে সে মারা যাবে, সে ভেবে নেয় এমনি তো সে আর বেশি দিন বাঁচবে না। সে তখন শুধু তার পরিবারের কথা ভাবছিল। তার মারা যাবার পর মৃত্যুর ফাঁদ থেকে তার পরিবারকে কে বাঁচাবে, তারা তো এই বিষয়টা বিশ্বাস পর্যন্ত করে না। আইরিস স্টেফানিকে বিশ্বাস করানোর জন্য তার লেখা বই নিয়ে বাইরে চলে যায়। আশেপাশে সব দেখে আইরিস বুঝতে পারে মৃত্যু আইরিসকে মারার পরিকল্পনা করে ফেলেছে। তবুও সে বাহিরে গিয়ে স্টেফানিকে বলে, এবার নিজের চোখে দেখো মৃত্যু কিভাবে আমাকে মারে। সে বাইরে যায়, আর তখন আমরা দেখি লোকেশন ডিটেক্টর প্রচন্ড বাতাসে ঘরের ছাদ থেকে নিচে গ্যাস সিলিন্ডারের উপর পড়ে, আর গ্যাস সিলিন্ডার লিক হয়ে পুরো ফোর্সের সাথে লোকেশন ডিটেক্টরকে আইরিসের দিকে ছুঁড়ে মারে, যাতে করে সেটা আইরিসের মুখ ছিঁড়ে বের হয়ে আসে। আর স্টেফানি আইরিসের রক্ত দিয়ে গোসল করে ফেলে। তখনই তার নানির কথায় স্টেফানির বিশ্বাস হয়। তো এরপরের দৃশ্যে আমরা দেখি আইরিসের শেষ কার্য চলছিল। সেখানে স্টেফানি পরিবারের সবাইকে আইরিসের কথাগুলো বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু কেউ সেসব শুনতে চায় না। সেখানে এত বছর পর ডার্লিনও ফিরে আসে, যাকে দেখে স্টেফানি খুব রেগে যায় আর সেখান থেকে চলে যেতে থাকে, কারণ সে তাকে ছোটবেলায় ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু হাওয়ার্ড এখানে তার বোনকে সুন্দরভাবে ওয়েলকাম করে। পরের দিন সবাই স্বাভাবিক হয়ে গেছিল। হাওয়ার্ড তার বোনকে বলে, আমাদের মা মৃত্যুর বয়ে বয়ে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে, কিন্তু আমরা যতদিন বেঁচে আছি ততদিন আমাদের জীবনকে উপভোগ করব। আর তারপর তারা সবাই মিলে বাড়িতে একটি পার্টির আয়োজন করে। সবাই পার্টিতে খুব আনন্দ করছিল, কিন্তু তারা এটা জানে না যে তাদের পিছনে মৃত্যু লেগে আছে। আর এখানে হাওয়ার্ড ডার্লিনকে তাদের পরিবারে আবার ফিরে আসতে বলে, কিন্তু ডার্লিন রাজি হয় না। আর তখন অন্যদিকে আমরা দেখি পার্টিতে মৃত্যু তার কাজ অলরেডি শুরু করে দিয়েছিল। ববির হাত লেগে একটি কাঁচের গ্লাস ভেঙে যায়। ববি সেটা পরিষ্কার করে ফেলে, কিন্তু একটা কাঁচের টুকরো বরফের সাথে মিশে যায়। আর অন্যদিকে আমরা দেখি স্টেফানি তার বাসায় আইরিসের সব কথা মনে করে সে বইটি স্টাডি করতে থাকে। আর স্টেফানি সেই বইটিতে বাচ্চার ফেলা কয়েনটিও দেখতে পায়, যার কারণে স্কাইভিউতে দুর্ঘটনা হতে চলেছিল। আর এখানে উল্লেখ্য, এই মুভিটির কিন্তু আরো অনেকগুলো পার্ট রয়েছে, আর এটাই হচ্ছে সব থেকে শেষ পার্ট। তো আগের পার্টে ডেট যেভাবে মানুষদেরকে মেরেছিল সেই বিষয়টি এই বইটিতে লেখা আছে। তো এখানে স্টেফানি এই বইটি পড়ে জানতে পারে যে মৃত্যু আসার আগে কিছু একটা সংকেত দেয়, আর তখনই একটি কাচের ফটো ফ্রেম সেখানে পড়ে ভেঙে যায়। আর এটা দেখে স্টেফানি আর একটু দেরি করে না, সে তাড়াতাড়ি করে তার মামার বাসার দিকে রওনা হয়। ওখানে পার্টিতে সবাই ওই বরফ দিয়ে জুস খাচ্ছিল। আর এখানে আমরা দেখতে পারি আসলে কাচের টুকরোটি ছিল স্টেফানির বাবার কাছে, যে একটু সিপ করে গ্লাসটা রেখে দেয়, যেটা কারো হাত লেগে গ্লাসটা পরে ভেঙে যায়। দেখা যায় স্টেফানির মামির হাত লেগে একটি কাচের বোতল পরে মেশিন চালু হয়ে যায়, আর পাইপগুলো নড়তে থাকে, যে কারণে গার্ডেনিং এর দাঁড়ালো কোরালগুলো যে কোনো সময় পড়তে পারে। তখনই সেখানে স্টেফানি এসে ডেটের প্লেন বোঝার চেষ্টা করছিল, কিন্তু তখনই দেখে যে তার মামা হাওয়ার্ড একটি কাচের টুকরোতে পাড়া দিয়ে মাটিতে পড়ে যায়। আর তখনই আমরা দেখি একটি গার্ডেনিং টুল একটি গাছ কাটার মেশিনের উপর পড়ে, আর তারপর মেশিনটি চালু হয়ে হাওয়ার্ডের দিকে ছুটে যায়। আর সেই মেশিনটি এসে হাওয়ার্ডের মুখ থেতলে দেয়, যার ফলে সেখানে সবার সামনে হাওয়ার্ডের মৃত্যু হয়। আইরিসের মৃত্যুতে পুরো পরিবারে তেমন কোনো প্রভাব না পড়লেও হাওয়ার্ডের মৃত্যুতে পুরো পরিবার স্তব্ধ হয়ে যায়। তখন স্টেফানি সবাইকে আবারও আইরিসের
আইরিসের কথাগুলো বোঝানোর চেষ্টা করে। তো এরপর স্টেফানি তার ফ্যামিলি ট্রি তৈরি করে, যার মধ্যে আইরিস, পল, তাদের বাচ্চা হাওয়ার্ড ও ডার্লিন এবং পরবর্তী প্রজন্ম রয়েছে। তো এখানে স্টেফানি তার পরিবারকে বোঝায় যে সেই দিন স্কাইভিউতে সবাইকে মরতে হতো, কিন্তু আইরিস সবাইকে বাঁচিয়েছিল। ডেথের কাজ অসম্পূর্ণ থেকে গিয়েছিল, তাই সে ফিরে এসেছে এবং তার শিকারদের ক্লেম করছে। এখানে তোমাদের ব্যাপারটা আরো সুন্দর করে বুঝিয়ে বলি। মনে করো ওই দিন দুর্ঘটনায় সবাই মারা যেত, কিন্তু আইরিস এখানে সবাইকে বাঁচিয়ে ফেলে। আর এখানে যেহেতু সবাই বেঁচে যায়, তারা তো বিয়ে শাদী করছে এবং তাদের ঘরে অনেক বাচ্চা কাচ্চা হয়েছে, এমনকি অনেকের তো নাতিও হয়ে গিয়েছে। আর এই মানুষগুলো পৃথিবীতে আসার কোনো কথাই ছিল না, কিন্তু তারা ওই দিন বেঁচে যাওয়ার কারণে এই মানুষগুলো পৃথিবীতে এসেছে। আর এই কারণেই ডেথ তাদেরকে মেরে ফেলতে চাচ্ছে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তো যাই হোক, এরপর আমরা দেখি স্টেফানির কথা কেউ বিশ্বাস করে না, সবাই তাকে আইরিসের মতো পাগল ভাবা শুরু করে। সেই রাতে আমরা এরিককে দেখি যে তার টেটু পার্লারে আছে। সে তার বাবার স্মরণে একটি টেটু করাচ্ছিল। হঠাৎই টেবিল থেকে মিউজিক বেসের কিছু জিনিস পড়ে যায়, যার ফলে কেমিক্যালের বোতলও পড়ে যায়। অন্যদিকে ফ্যানের কাছে লাগানো চেইন ভেঙে যায় এবং তার নাকের পিয়ার্সিং এ আটকে যায়। সে তা সরানোর চেষ্টা করে, কিন্তু তখনই কেমিক্যালে আগুন লেগে যায় আর আগুন ধীরে ধীরে পুরো পার্লারে ছড়িয়ে পড়ে। আর পরের দিন আমরা দেখি স্টেফানি চার্লিকে বলে যে তাদের এরিককে বাঁচাতে হবে। তারা তার শপে যায়, কিন্তু দেখে সে আসলে নিরাপদেই ছিল, কারণ সে আগের রাতের ঘটনাতে বেঁচে গিয়েছিল। এরিক এটা বলতে বলতে খুবই খুশি ছিল, তখনই তার পাশ দিয়ে একটি ট্রাক চলে যায়, কিন্তু এরিকের কিছুই হয় না। এরিক তখন বলে কালকের রাত্রি মৃত্যু আমার কাছ থেকে চলে যায় আর এখন সাইড থেকেই চলে গেল, আমার কিছুই হবে না। স্টেফানি তাকে তবুও সতর্ক থাকতে বলে, কিন্তু কেউই তার কথা মানে না। আর তখনই জুলিয়াও সেখানে আসে, কিন্তু স্টেফানির কথা বিশ্বাস করে না। সবাই ভাবছে যে এগুলো শুধু দুর্ঘটনা। আর তখন আমরা দেখি স্টেফানির ফোকাস এরিকের দিকে ছিল। একটু দূরে জুলিয়া রোডের ধারে দাঁড়িয়ে ছিল। হঠাৎ একটি বল তার গায়ে লাগে এবং সে ডাস্টবিনে পড়ে যায়। আর তখনই সেখানে একটি ট্রাক এসে সেই ডাস্টবিনটিকে নিয়ে যায় এবং সে তার ভিতরে পড়ে যায়। স্টেফানিরা এটা দেখে ট্রাকের পেছন ছুটতে শুরু করে, তাকে বাঁচানোর চেষ্টা করে। আর এইদিকে ড্রাইভার ময়লাটি একত্র করার জন্য মেশিনটি চালু করে দেয়, আর যার ফলে সেখানে চাপা পড়ে জুলিয়া মারা যায়। আর এটা দেখে সবাই ভেঙে পড়ে, কারণ জুলিয়াকে তারা বাঁচাতে পারেনি। আর এই ঘটনার পর পুরো পরিবার মানতে বাধ্য হয় যে মৃত্যুর ফাঁদ সত্যি আছে, অর্থাৎ আইরিস আর স্টেফানি সত্যি কথাই বলছিল। তাদের কথা পুরো পরিবার এখন বুঝতে পারছে। সবাই স্টেফানির কাছে তাদের ব্যবহারের জন্য ক্ষমা চায়, কিন্তু স্টেফানি এসবের জন্য নিজেকেই দোষারোপ করতে থাকে, কারণ সে মৃত্যুর পরিকল্পনা বুঝতে পারেনি। স্টেফানি বলে যে ডেট খুবই চালাক, সে ডেটের প্ল্যান বুঝে গিয়েছিল, তাই ডেট তার প্ল্যান বদলে দিয়েছে। এখন আর আমাদের কিছুই করার নেই, যে কোনো সময় যে কেউ মারা যেতে পারে। কিন্তু তখন এরিকের মা বলে যে ডেট আসলে প্ল্যান চেঞ্জ করেনি, ডেটের প্ল্যান ঠিকই আছে, কারণ এরিক হাওয়ার্ডের ছেলে নয়, তার সাথে অন্য কারোর সম্পর্ক ছিল, মানে এরিকের মার সাথে অন্য কারোর সম্পর্ক ছিল আর কি, যার ফলে এরিকের জন্ম হয়েছে। তাই সে এই ব্লাড লাইনে আসেনি, এই জন্য সে বেঁচে গিয়েছে। আর এখানে জুলিয়া ছিল হাওয়ার্ডের প্রথম সন্তান, তাই সে মারা গিয়েছে। এরিক এসব জানতে পেরে খুবই কষ্ট পায়। স্টেফানি তখন বলে তাদের এখনই ববিকে বাঁচাতে হবে। আর তখন সবাই বলে তুমি কিভাবে ববিকে বাঁচাবে? সে বুঝতে পারছিল না যে সে কিভাবে বাঁচাবে। আর তাই সে তখন আইরিসের বইটি দেখে এবং সেখান থেকে জেবি নামে একজনের কথা জানতে পারে। সে হয়তো তাদেরকে বাঁচাতে পারবে, কারণ সে অলরেডি দুইজনকে এই অভিশাপ থেকে মুক্ত করেছিল। আর এখন তাদের জেবিকে খুঁজে বের করতে হবে। ডার্লিন বলে যে আইরিসের চিঠি থেকে সে জানতে পেরেছে যে জেবি একটি হসপিটালে কাজ করে, আর এখন সবাই সেখানে যাওয়ার জন্য রওনা হয়। তো কিছু সময় পর তারা সবাই হসপিটালে চলে আসে এবং জেবির সাথে দেখা করে। জেবি সবাইকে জানায় সে আসলে সেই সিঙ্গারের ছেলে যে স্কাইভিউতে বেঁচে গিয়েছিল। তো এরপর জেবি সবাইকে বলে যে ডেটের হাত থেকে বাঁচার জন্য দুইটি উপায় আছে। প্রথম উপায়টি হচ্ছে তুমি কাউকে মেরে ফেললে তার জীবনের সবটুকু হায়াত তুমি পেয়ে যাবে এবং বাকি জীবন শান্তিতে কাটাতে পারবে। আর দ্বিতীয় নিয়মটি হচ্ছে তোমার জীবনে একবার পুরোপুরি মারা গিয়ে আবার জীবিত হলে মৃত্যু বুঝবে সে তোমাকে ক্লেম করে ফেলেছে, আর তুমি এই অভিশাপ থেকে মুক্ত হয়ে যাবে। একটি মেয়ে এটি করেছিল, সে মারা গিয়েছিল কিন্তু মেডিকেল কেয়ারে ফিরে আসে। তখন ডেথ ভেবেছিল যে সে তাকে ক্লেম করে ফেলেছে, তাই সে বেঁচে যায়। আর তখন সবাই বলে যে প্রথম উপায়টা কোনো কাজেরই না, কারণ ববি কাউকে মারতে পারবে না, কিন্তু দ্বিতীয় উপায়টা তারা চেষ্টা করে দেখতে পারে, কিন্তু এটাতে অনেক রিস্কি হয়ে যায়। ওই মেয়েটা যে এটা করেছিল সে অনেক লাকি ছিল, কিন্তু ববি কি এটা পারবে? স্টেফানি তখন বলে যে এখন আমাদের কি করতে হবে আমি জানি না। এরিক তখন বলে যে আমার কাছে একটি উপায় আছে, ববির পিনাট অ্যালার্জি আছে, যদি সে অতিরিক্ত পরিমাণে পিনাট খায় তাহলে সে অসুস্থ হয়ে মারা যাবে, তখন শেষ মুহূর্তে তারা তাকে বাঁচাবে, অর্থাৎ ডেথ সাইকেল ভেঙে যাবে। আর এখানে পিনাট হচ্ছে চীনা বাদাম আর কি। তো পরিকল্পনা অনুযায়ী তারা পিনাট বিস্কুট কিনতে যায়, কিন্তু তখনই বিস্কুটটি মেশিনে আটকে যায়। এরিক রেগে মেশিনে একটি ঘুষি মারে যাতে করে ব্লেন্ডিং মেশিনের গ্লাস ভেঙে যায়। তো এরপর তারা মেশিনটি হেলিয়ে বিস্কুটটি বের করে আনে। আর এখন আমরা দেখি ববি ঘুষি মারার কারণে ব্লেন্ডিং মেশিনের একটি স্প্রিং বের হয়ে আসে। আর এই বিষয়টা কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবে। তো এরপর এরিক ববিকে নিয়ে একটি এমআরআই
রুমে চলে যায় এবং ববিকে একটি চেয়ারে বসিয়ে পিনাট বিস্কিট খেতে বলে। আর এইদিকে তখন ভুল করে এমআরআই মেশিনটি চালু হয়ে যায়, আর এই বিষয়টি তারা লক্ষ্যই করে না। তো এদিকে ববি যেহেতু পিনাট বিস্কুট খেয়েছে তাই তার অ্যালার্জি রিঅ্যাকশন শুরু হয়ে যায়, আর সে এরিকের কাছ থেকে মেডিসিন চায়, কিন্তু এরিক তাকে কোনো মেডিসিনই দেয় না, কারণ এখানে ববির পুরোপুরিভাবে মরতে হবে, তাহলে এরিক তাকে বাঁচাতে পারবে আর কি। কিন্তু তারা জানে না মৃত্যু তাদের জন্য অন্য প্ল্যান করে রেখেছে। তখনই আমরা খেয়াল করি এমআরআই মেশিনের রেডিয়েশনের কারণে আশেপাশে যত মেটাল জিনিস আছে সবকিছু টানতে থাকে, আর এরিকের কানের মধ্যে কিছু মেটালের রিং ছিল যেগুলোকে টেনে এমআরআই মেশিনের ভিতরে নিয়ে যায়। আর তখনই আমরা দেখি এরিকের পেছনে একটি মেটালের চেয়ার ছিল যেটা এমআরআই মেশিন নিজের দিকে টেনে নিয়ে যেতে থাকে, আর এই চেয়ারের সাথে আটকে এরিকও এই মেশিনের ভিতরে চলে যায়, আর এখানে এরিকের মৃত্যু হয়। কিন্তু এখানে তোমাদের একটা প্রশ্ন থাকতেই পারে যে ববির মৃত্যুর জায়গায় এরিকের মৃত্যু কেন হয়েছে? এর কারণ হচ্ছে এরিক ববিকে বাঁচাতে চেয়েছিল, যার ফলে মৃত্যু এরিককে আগেই শেষ করে ফেলেছে। তো এরপর আমরা দেখি এখানে কি হচ্ছে এই বিষয়টা চেক করার জন্য একটি নার্স আসে, আর নার্সটি দরজা খোলার সাথে সাথে ব্র্যান্ডিং মেশিনের যে স্প্রিংটা ছিল সেই স্প্রিংটা এসে ববির মাথায় ঢুকে যায়, আর যার ফলে সেখানে ববি মারা যায়। আর এইভাবেই মৃত্যু হাওয়ার্ড এবং তার সন্তানদের শেষ করে ফেলেছে। আর এখন হচ্ছে ডার্লিন এবং তার সন্তানদের পালা। ডার্লিন সিদ্ধান্ত নেয় সে তার মায়ের মতো করে তার কেবিনে নিজেকে বন্দি করে ফেলবে, আর যতদিন পর্যন্ত জীবিত থাকবে তার সন্তানরাও সুরক্ষিত থাকবে। কিন্তু ডার্লিন ওখানে একা যেতে চায়। তখন স্টেফানি বলে একা গেলে অনেক রিস্ক হবে, তাই কভার দেওয়ার জন্য তারা দুইজনও তার মায়ের সাথে যাবে, মানে স্টেফানি এবং স্টেফানির ভাই আর কি। আর তখনই স্টেফানির হাতের বই থেকে সেই কয়েন নিচে পড়ে যায়, আর একটা বৃদ্ধ মহিলা সেটা তুলে নেয়। স্টেফানিরা তার নানির কেবিনের দিকে যাচ্ছিল, রাস্তায় হঠাৎ একটি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়। তারপর তারা কোনো রকমে কেবিনে পৌঁছে যায়, কিন্তু কেবিনের দরজা খুলতেই মৃত্যু তার পরিকল্পনা অনুযায়ী পুরো কেবিনটাই আগুন দিয়ে ব্লাস্ট করে উড়িয়ে দেয়, যে কারণে ডার্লিন আহত হয়ে যায়। চার্লি কিছু একটা নিচে চাপা পড়ে যায়, আর স্টেফানি গাড়ি সহ পানিতে পড়ে ডুবতে থাকে। ডার্লিন কোনোভাবে চার্লিকে বাঁচিয়ে ফেলে, কিন্তু পরক্ষণেই সে নিজে তাতে চাপা পড়ে মারা যায়। চার্লির কাছে আফসোস করারও সময় ছিল না, কারণ তার বোন ওখানে মারা যাচ্ছিল। আর তখন সে দৌড়ে তার বোনের কাছে যায় এবং তাকে পানির নিচ থেকে উদ্ধার করে, আর দ্রুত তাকে সিপিআর দিয়ে বাঁচিয়ে নেয়। চার্লি অনেক খুশি ছিল, কারণ তার বোনের উপর থেকে এখন ডেথ কোর্স উঠে গিয়েছে, তারা এখন শান্তিতে জীবনযাপন করতে পারবে। তো এই ঘটনার এক সপ্তাহ পর আমরা দেখি চার্লির গ্রাজুয়েশন সেরেমনিতে স্টেফানি তার কোর্টে গোলাপ ফুল লাগিয়ে দিচ্ছিল, কিন্তু একটি কাটা বেঁধে তার হাতে রক্ত চলে আসে। স্টেফানির কাছে ব্যাপারটা অদ্ভুত লাগে। অন্যদিকে আমরা সেই বৃদ্ধ মহিলাকে দেখি যার কাছ থেকে সেই কয়েনটা পড়ে যায়, আর সেটা গিয়ে একটি ট্রেনের রাস্তায় আটকে যায়। আর তখনই সেরেমনিতে স্টেফানিরা একটি কথা জানতে পারে যে ডেথ ডুবে যাওয়ার 4 থেকে 5 মিনিট পরেই কাউন্ট করা হয়, কিন্তু চার্লি তো স্টেফানিকে 1 মিনিটে রিভাইভ করে ফেলছিল, অর্থাৎ মৃত্যু এখনো তাদের পেছনে লেগে আছে। আর অন্যদিকে আমরা দেখি সেই কয়েনের জন্য হঠাৎ ট্রেন তার রাস্তা থেকে সরে চার্লি আর স্টেফানির পেছনে আসতে থাকে। সেই ট্রেন থেকে গাছের বড় বড় গুড়ি এসে তাদের উপর পড়ে, আর তারা দুই ভাই বোন ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। আর এভাবে আইরিসের পুরো বংশ এবং আইরিসের ব্লাড লাইন সহ সম্পূর্ণভাবে নিঃশেষ হয়ে যায়, আর এখানে এই গল্পটি শেষ হয়ে যায়। তো যাই হোক গাইস, তোমাদের কাছে গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, এবং তোমরা এই মুভিটিকে 10-এ কত রেটিং দিতে চাও এটাও কিন্তু বলবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।